অনেকে জানার ইচ্ছা যে আমি সুইডেন কিভাবে আসলাম, কোন ভিসা নিয়ে সুইডেন আসলাম, কবে সুইডেন আসলাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যে এ টু জেড আমি কবে সুইডেন আসলাম, কত সালে সুইডেন আসলাম এবং কোন ভিসা নিয়ে সুইডেন আসলাম। সো আপনারা জানতে পারবেন সব কিছু। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও হলো সম্পূর্ণ আমার বিষয় নিয়ে। চলে মূল বিষয়ে চলে যাই। আমার দেশের বাড়ি হলো সিলেটে, আর আমি সুইডেনে 2015 সালে নভেম্বর মাসে এরকম আসছি, নভেম্বর মাসে 7 তারিখে আসছি। আজকের হিসাবে প্রায় 11 বছরের মতো হয়ে গেছে সুইডেন। আমার কাছে মনে হইতেছে যে এই কিছুদিন আগেই আমি আসছি। যখন প্রথম স্নো ছিল নভেম্বর মাসে, প্রচুর স্নো থাকতো। আর ওই সময় কিন্তু অনেক বেশি স্নো পড়তো, অনেক বেশি স্নো পড়তো। যারা এর আগে আসছে তারাও কিন্তু আরও বেশি স্নো পড়তো। কিন্তু আমি আসার পর ধীরে ধীরে ওই ঠান্ডাও কমে গেছে, স্নো পড়া কমে গেছে। বর্তমানে কিন্তু এত বেশি স্নো হয় না। আর ওই শেয়ার করবো আমার সুইডেন আসার পর ফার্স্ট যে পিকচারটা তুলি ওই রকম। আর আমি যে ভিসায় আসছি তা হলো ফ্যামিলি ভিসায় নিয়ে আসছি। ফ্যামিলি ভিসা তো আপনারা জানেন, ফ্যামিলি ভিসা যদি কেউ থাকে আপনার সুইডেনে, আমার ভাই ব্রাদার সবাই কিন্তু এখানে থাকে। আমার কতটা দিয়ে আমি সুইডেনে আছি কতটা। আপনার যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলি ভিসা যদি আপনি আসে, তখন কিন্তু এই ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা ফি দিতে হয়, যা বর্তমানে 2000 ক্রোনার, যেটা বাংলাদেশে 25,000 টাকা। আর যদি 18 বছরের নিচে কেউ থাকে তখন কিন্তু 1000 ক্রোনার লাগে, যেটা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য যে টাকা লাগে। আপনারা মাইগ্রেশন বাকেতে গেলেই ওইটা দেখতে পারবেন। আর যেটা এই টাকা, আর যেটা হলো আমার টিকিট লাগছে, টিকিট বা অন্যান্য খরচগুলো লাগছে। তো টিকিট ওই সময় করছি প্রায় আমার এখনও মনে আছে যে 65,000 টাকা দিয়ে আমি টিকিট করছি, তাও এক সপ্তাহের ভিতরে কিন্তু টিকিট করছি। তো 65,000 টাকা দিয়ে আমি টিকিট করছি। আর এখানে আসার জন্য যে খরচ বা অন্যান্য খরচ যদি সব কিছু আমি হিসাব করি, যে 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো আমার খরচ গেছে। সো এই টাকা গেছে, যেহেতু আমি ফ্যামিলি ভিসায় আসছি, তো আমার কোনো এক্সট্রা টাকা আর যায় নাই। আপনি যদি ওয়ার্ক পয়েন্টে আসেন বা অন্য কোনো ভিসায় আসেন, তখন কিন্তু আপনার এক্সট্রা টাকা লাগতে পারে। আর 2015 সালে যখন আসছি তখন কিন্তু সুইডেন কিন্তু এত হার্ড ছিল না, এত হার্ড ছিল না। কাজ পাওয়া যাইতো, সব জায়গায় কাজ পাওয়া যাইতো। আর সবচেয়ে বেশি সমস্যা শুরু হয় 2015 সাল পরে থেকে, ধরেন বাসা নিয়ে একটা সমস্যা হয়। সব জায়গায় মানুষ বাসা পাইতো না, বাসা খোঁজাখুঁজি নিয়ে একটা একটা কঠিন একটা সমস্যা ছিল। আর এখন সহজে কিন্তু বাসা পাওয়া যায়, থাকার জন্য একটা জায়গা পাওয়া যায়। সব জায়গায় দেখা যায় মানুষ বাসা ভাড়া দিতেছে, বাসা ভাড়া দেওয়া যায়, এইরকম পাওয়া যায় সব জায়গায়। বা যেটা সরকারিভাবে কিন্তু বাসা পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে আগে থেকে। তো আগে ওইরকম অনেক ঝামেলা হইতো বাসা নিয়ে, বাসা মিলতো না, বাসা ভাড়া মিলতো না, বাসা ভাড়া মিললেও ওইটা থাকার মতো জায়গা ছিল না, এই নানান ঝামেলা ছিল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর কোন জেলার মানুষ, ওইটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের হেল্পের প্রয়োজন ছিল বাংলাদেশি কমিটির কাছ থেকে, কিন্তু খুব কম পাইছে যে হেল্প। এই থেকে আর কি আমার ইউটিউব চ্যানেল খোলা। এই মন মানসিকতা নিয়েই আর কি আমি ইউটিউব চ্যানেল খুলছি, যে যতটুকু পারি যারা নতুন সুইডেন আসবে, নতুন সুইডেন আসার জন্য প্ল্যান করতেছে, তাদেরকে সাহায্য করব। এই মন মানসিকতা আছে যে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার। বা সো যেহেতু আমি সুইডেনে ফ্যামিলি ভিসায় আসছি, আসার পরে তেমন একটা ঝামেলা হয়েছে না। এখানে আসার পর ডিরেক্টলি কাজ শুরু করতে পারছি। আর মোটামুটি ওই সময় যখন 2015 সালে, ওই সময় তো বেশি কঠিন ছিল না সুইডেনের সব কিছু। সহজে কাজ পাওয়া যাইতো, সহজে সব কিছু মিলতো আর কি। তো এখন এখন আসলে সুইডেন টোটালি একদম অন্যরকম সুইডেন হয়ে গেছে। আগের মতো এখন আর সুইডেন না, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক নিয়ম কানুন ওরা চেঞ্জ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছি সুইডেন। আর আশা করি আগামীতেও ভালো থাকবো। আর আপনারা যখন নতুন সুইডেনে আসবেন, তখন হয়তো আমার মতো হয়তো আপনার হয়তো প্রথম অবস্থায় কষ্ট হইবে, তারপরে আস্তে আস্তে সব কিছু আপনার সেট হইবে। সব দেশে এইরকম, এমন না যে সুইডেনে, আপনি যে কোনো দেশে যান, সব দেশেই কিন্তু এইরকম প্রথম অবস্থায় সবাই কিন্তু কষ্ট করে। সব কিছু নিয়ে মানুষ একটা প্রথম অবস্থায় একটা ঝামেলার মধ্যে পড়ে। তো ওই ঝামেলা কাটার পর যদি আপনি টিকেন বা টিকতে পারেন, তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। বর্তমানে যদি আপনি সুইডেন ফ্যামিলি ভিসা নিয়ে আসেন, তখন কিন্তু আপনার
যে স্পন্সর আছে যে আনবে, ওনার বাসা লাগবে, কাজ লাগবে, একটু বেশি কিন্তু ওরা কোডিং করছে। সো আগে কিন্তু 2015 সালে ধরেন সহজ ছিল, ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করলে যে অ্যাপ্লাই করতো তার যদি জব থাকতো তাহলে সহজে দিয়ে দিত। কিন্তু বর্তমানে জব থাকতে হবে, বাসা থাকতে হবে, আপনার সব কিছু যদি না থাকে তখন কিন্তু ভিসা অনেক সময় দেয় না। বর্তমানে ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার পাসপোর্ট, আপনার জন্ম নিবন্ধন কার্ড, যে এখান থেকে করবে, ওর ইনকাম, ওর ব্যাংক লেনদেন, সব কিছু একদম দেশে থেকে আসবে ওনার। অবশ্যই বিশেষ করে ওনার ধরেন জন্ম নিবন্ধন কার্ড, পাসপোর্ট বা ইন্টারভিউর সময় যাতে পারফেক্টভাবে হয়, বা সহজভাবে যেগুলা ইন্টারভিউতে প্রশ্ন আসে ওগুলা যাতে সঠিকভাবে আপনারা আনসার করতে পারেন, বা এমন সুন্দর করে আনসার করার চেষ্টা করবেন। তো দিনে সব ধরনের ভিসা কিন্তু আগের চাইতে অনেক কঠিন করছে। আগে যেরকম সহজে সবাইকে দিয়ে দিত ভিসা, কিন্তু বর্তমানে কিন্তু এত সহজে দেয় না, বা হয় না, বেশিরভাগ সময় দেখা যায় মানুষকে রিজেক্ট করে। তো তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি সব কিছু যাচাই বাছাই করে সব কিছু সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। সো সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন আর সব কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু সব কাগজ যদি ঠিক থাকে, তখন কিন্তু অ্যাপ ভিসা কিন্তু হবে। 2015 সালে যখন সুইডেন আসি তখন কিন্তু রাস্তাঘাটে বাংলাদেশি খুব কম দেখা যেত, খুব কমই, হয়তো দুই একজন এরকম দেখা যাইতো। কিন্তু এখন এখন কিন্তু অনেক মানুষ দেখা যায়, অনেক মানুষ কিন্তু সুইডেন আসছে লাস্ট কয়েক বছরে। আগে কিন্তু এত বেশি ছিল না। ট্রেনে চলাফেরার ক্ষেত্রে হঠাৎ করে একজন দুইজন এরকম দেখা যাইত। এখন যে জায়গায় যান, যে কোনো জায়গায় তখন কিন্তু বাংলাদেশি অনেক বেশি দেখা যায়। তো এটা একটা ভালো সাইড আছে যে এখানে বাংলাদেশি অনেক বড় কমিউনিটিও হয়েছে। রিসেন্টলি অনেক ধরনের প্রোগ্রামও, অনেক ধরনের অনুষ্ঠান হয়। সো ওইগুলাতে আসলে যাওয়া যায়, দেখা যায় যে বাংলাদেশিরা বা সবার সাথে মিলা। তো আপনারা যদি এখন আসেন তো প্রায় সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা দেখতে পারবেন, সব জায়গায় যে কোনো জায়গায় থাকেন বাংলাদেশি কেউ না কেউ একজন আছে, কেউ না কেউ একজন পাইবেন, কেউ না কেউ একজনের সাথে আপনার সম্পর্ক হইবে, পরিচয় হইবে। আর আমরা চাই যে এখানে আরও বাংলাদেশিরা আসুক, আমাদের একটা কমিউনিটি, বড় একটা কমিউনিটি হোক, মানুষ আরও বেশি হোক। সো যত বেশি হইবে তত আমাদের জন্য ভালো, কারণ এখানে যারা আছি সবাই চাই বাংলাদেশে একটা কালচার, একটা আমাদের ধরেন এখানে আসার পর বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই নিয়ে যদি থাকে তখন কিন্তু একটা বাংলাদেশি কালচার ওরা জানতে পারবে, দেখতে পারবে। থাকে কোনো কিছু জানার থাকে, কোনো কিছু পরামর্শ লাগে, অবশ্যই আমি সাধারণত ফোন নাম্বার আমি শেয়ার করি না, কারোর সাথে আমি শেয়ার করি না ফোন নাম্বার। আর আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইলে আমি অলওয়েজ আনসার দেওয়ার চেষ্টা করি। যেবার যারা মেইল করছে সবার কিন্তু আনসার দিছি। সো আমরা মেইল বেশিরভাগ ইউজ করি, আর ফোন নাম্বার আসলে দেওয়াটা আমি ভালো ফিল করতেছি না। সো অনেকে প্রশ্ন করে ফোন নাম্বারের কথা। সো আপনি চাইলে আমার মেইল আছে, মেইলে আপনি মেইল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা যারা জানতে চাইছেন, জানার ইচ্ছা ছিল, তারা আমার সম্পর্কে সব কিছু জানছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে।